আমাদের লালমনিরহাট সম্পূর্ণ অবহেলিত একটা এলাকা ছিল। আজকে সেখানে আমরা ইউনিভার্সিটি করেছি, সেটা স্পেশাল ইউনিভার্সিটি, সে এভিয়েশন অ্যান্ড এয়ারোস্পেস ইউনিভার্সিটি এবং গবেষণার জায়গা। সেই সাথে সাথে নাটোরের সাথে রংপুর যোগাযোগ, নাটোরের সাথে গঙ্গাচড়া পর্যন্ত ব্রিজ করে দিয়েছি। তিস্তা ব্রিজ, আগে রেল লাইনের উপর থেকে রেল থেমে থাকতো, তারপরে গাড়ি নিয়ে যেতে হতো, সেখানে আমি ব্রিজ করে দিয়েছি। এবং আরো সার্বিকভাবে নাটোরের সাথে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি আমরা করে দিয়েছি। রেল যোগাযোগ স্থাপন করা, সব দিক থেকে আমরা লালমনিরহাটের যারা তাদের জন্য কাজ করেছি। ঠিক এইভাবে আমার তো মনে হয় প্রত্যেকটা জেলা এখানে আপনারা আছেন, কিছু না কিছু উন্নয়নের ছোঁয়া আপনারা পেয়েছেন। সবচেয়ে বড় কথা, আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছি। আজকে বাংলাদেশের কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, মসজিদ বসা আমাদের সিদ্ধান্ত ছিল। আমরা 8,41,000-এর উপর পরিবারকে বিনা পয়সায় ঘর তৈরি করে দিয়েছি, যেটা 1997 সাল থেকে শুরু করেছিলাম, যারা জাতির পিতা শুরু করেছিলেন গুচ্ছ গ্রাম প্রকল্পের মাধ্যমে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা ঠিক জাতির পিতার পদকে অনুসরণ করে আমরা করে দিয়েছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে 21টি জেলা এবং 334টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে যদি আবার সরকার গঠন করতে পারি, প্রতিটি জেলায় প্রতিটি মানুষ তার ঠিকানা পাবে, ঘর পাবে, এবং প্রতিটি জেলা হবে ভূমিহীন গৃহহীন মুক্ত একটি জেলা। অর্থাৎ প্রত্যেকটা মানুষ সেখানে নিজের মতো বাঁচতে পারবে, সেই ব্যবস্থা আমরা করেছি। পাশাপাশি জীবিকার ব্যবস্থা করেছি। আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি 96 সালে যখন আসি, তখনই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা চালু করি। আজকে আমাদের 115টা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, যার উপকারভোগী 10 কোটির উপর মানুষ। সেখানে আমরা প্রতিবন্ধী 29,10,000 মানুষজন ভাতা পাচ্ছে। খাদ্য পণ্য যে আমাদের আমদানি করতে হয়, যেমন গম অথবা ভোজ্য তেল, চিনি, তাছাড়া আমাদের জ্বালানি তেল, এলএনজি, এগুলো আমদানি করতে অনেক বেশি দাম বেড়ে গেছে। তারপরেও আমরা পিছনে যাইনি। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য $200 যে গম পাওয়া যেত, $600 আমরা কিনেছি। $800 যে জাহাজ ভাড়া ছিল, সেটা আমরা মানে $3,000 দিয়ে বা কোথাও $5,000 দিয়ে, $8,000 দিয়ে আমরা ভাড়া করে খাবার নিয়ে আসছি, বা তেল নিয়ে আসছি, বা আমাদের যা যা প্রয়োজন নিয়ে আসছি। কেন? দেশের মানুষ যেন কষ্ট না পায়, সেদিন আমরা থাকিয়েছি। বিনা পয়সা ভ্যাকসিন দিয়েছি কোভিড-19-এর সময়। পৃথিবীর কোনো দেশ দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। আমি 2 হাতে পানির মধ্যে টাকা খরচ করেছি আমাদের দেশের মানুষকে বাঁচাবার জন্য। সেটাই আমাদের ছিল অগ্রাধিকার, সেটা আমরা সফলভাবে করতে পেরেছি। কাজে আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছি। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া এবং বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং এর উপর আমরা গুরুত্ব দিয়েছি, কারণ আমরা দক্ষ জনশক্তি করতে চাই। আমি বিশ্বাস করি যে পৃথিবী এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান প্রযুক্তির যুগ। এই প্রযুক্তি শিক্ষাটা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি, কারণ চতুর্থ শিল্প বিপ্লব আসবে, তার উপযুক্ত জনশক্তি করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপগুলি হাতে নিয়েছি। আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য আজকে বাংলাদেশে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছি। কেন যাচ্ছি? দেশের মানুষজন একটু ভালো থাকে, সুস্থ থাকে, সেদিকে খেয়াল রেখে আমরা এটা করে যাচ্ছি। কারণ আমাদের দেশের উন্নয়নটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি ইতিমধ্যে আপনাদেরকে যখন কোভিড-19-এর অতিমারি দেখা দেয় সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা, তখন আহ্বান করেছি 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আসলে বাংলাদেশের মাটি তো সোনার মাটি। স্বাধীনতার পর জাতির পিতাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার এখানে তো কিছুই নাই, কোনো সম্পদ নাই, আপনি কি দিয়ে দেশ গড়বেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি মাটি মানুষ দিয়েই আমি দেশ গড়বো। এবং সেটাই হলো বাস্তব। তা আমি আপনাদের আবারও আহ্বান করি, কারণ বিশ্বব্যাপী খাদ্য মন্দা কিন্তু
রয়ে গেছে। কিন্তু আমাদের দেশের মানুষের জন্য কষ্ট না হয় তার জন্য আমরা আহ্বান করছি, 1 ইঞ্চি জমি আনাবাদি থাকবে না, প্রতি জমিতে ফসল ফলাতে হবে, নিজের খাবার আমরা নিজে নেবো, কারো হাতে হাত পেতে চলবো না, কারো মুখাপেক্ষি আমরা হব না আমাদের। এবং সেটা করলে যে পারা যায় সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। আর আমি যখন বলি আগে নিজে করি, আমার যত দাদার বাড়িতে আমার যত জমি জমি ছিল যা অনাবাদি সেগুলো সাফ করে আমরা কিন্তু ইতিমধ্যে ফসল উৎপাদন শুরু করে দিয়েছি। এমনকি গণভবন এখন একটা খামার বাড়ি হয়ে গেছে, সেখানে আমি সব উৎপাদন করতে পারি, সেই ব্যবস্থাও আমি নিয়েছি। কারণ কাউকে কিছু উপদেশ দিতে গেলে নিজেরটা তো আগে করতে হবে। এইভাবে আমরা কিন্তু উন্নয়নের কথা, আজকে রেল যোগাযোগ আমরা বৃদ্ধি করেছি, আজকে সড়ক যোগাযোগের উন্নতি হয়েছে, আজকে নন যোগাযোগ নদীগুলি ড্রেজিং করে দিচ্ছি, হাওড় এলাকার উন্নতি করে দিচ্ছি, সমস্ত বাংলাদেশটাকে একটা উন্নয়নের ছোঁয়া পেয়েছে। আর যে পার্বত্য চট্টগ্রাম একসময় মানে যাতায়াত কঠিন ছিল, সেখানে আমরা শুধু সড়ক করে দাও না, আমরা বর্ডারেও কিন্তু রাস্তা তৈরি করে দিচ্ছি, বর্ডার পোস্ট করে দিচ্ছি। এত পাকনামি করা যাবে না। প্রায় 162টা বর্ডার পোস্ট ইতিমধ্যে আমরা তৈরি করেছি। এমনকি আমরা আমাদের সুন্দরবন এলাকা নীলকমল ওখানে ফ্লোটিং বর্ডার পোস্ট আমরা করে দিয়েছি। আমার দেশের নিরাপত্তা এবং আমরা জানি ভারতের সাথে আমাদের যে চুক্তি ছিল 25 বছর মেয়াদী চুক্তি, যেখানে আমাদের ছিটমহল বিনিময়ের কথা ছিল, দুর্ভাগ্যের বিষয় জাতিপেটা এটা করে আইন করে দিয়ে দিয়েছিলেন এবং সংসদে পাশও করে দিয়েছিলেন, ভারতে সেটা তখনও করেনি। কিন্তু 75 পরে যারা ক্ষমতা এসেছিল তারা কেউ কিন্তু এই ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, কোনো উদ্যোগ নেয়নি। আমি সরকার আসার পর থেকে এটা প্রচেষ্টা চালিয়েছি এবং সেটা আমরা সমাধান করেছি। আজকে আমাদের পুরো বাংলাদেশের যে স্থল সীমানা চুক্তি সেটা আমরা বাস্তবায়ন করেছি, ছিটমহল বিনিময় করেছি। সবচেয়ে বেশি ছিটমহল তো পঞ্চগড়েই বিনিময় হয়েছে এবং সব থেকে শান্তিপূর্ণ ভাষা কম্পিউটার শিক্ষা আমরা দিয়ে যাচ্ছি। আমরা কম্পিউটার ল্যাব তৈরি করেছি স্কুলে স্কুলে, তাছাড়া আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং সেই সাথে ইনকিউবেশন সেন্টার করে সেখানে আমরা ট্রেনিং দিচ্ছি। আমরা হাইটেক পার্ক করে দিচ্ছি, নতুন কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছি, প্রত্যেকটা এলাকায় 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। তাছাড়া আমাদের এই জঙ্গিবাদ সন্ত্রাস এর বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা ঘোষণা দিয়েছি এবং আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কেউ যদি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা প্রায় 562টা মসজিদ, বিশেষ মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে দিচ্ছি। একই সাথে আমরা অন্যান্য ধর্মাবলম্বী যারা যেমন মন্দির অথবা পেগোডা সেগুলিও আমরা কিন্তু উন্নত করে দিচ্ছি। অর্থাৎ বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা স্পেশাল পেনশন স্কিম করে দিয়েছি। এই পেনশন স্কিম যারা সরকারি চাকরি করে তারা পেনশন পায়, কিন্তু যারা বাইরে আছে তাদেরও যাতে পেনশন পেতে পারে সেই ব্যবস্থা করেছে। যারা প্রবাসে থাকেন প্রবাসীদের জন্য পেনশন স্কিম একটা আছে, যারা বেসরকারি খাতে চাকরি করেন তাদের জন্য এই পেনশন স্কিম, যারা স্বল্প আয়ভুক্ত তাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছে এবং হত দরিদ্র যারা এখন বয়স্ক ভাতা বিধবা ভাতা পান তাদের জন্য আমরা পেনশন স্কিম করে দিয়েছি। কারণ আমি জানি যে আমরা যখন সরকার এসেছি এই ব্যবস্থা নিয়েছিলাম, কমিউনিটি ক্লিনিক করে বিনা পয়সায় 30 করে ওষুধ দিচ্ছিলাম, বিএনপি এসে তা বন্ধ করে দিয়েছিল। কাজে এরকম যেন কারো ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেজন্য এই পেনশন স্কিমের ব্যবস্থা করেছি। আমার মনে হয় এদেশে সরকারি চাকরিজীবী ছাড়া যারা বেসরকারি খাতে আছেন বা যারা আমাদের এমনকি আমাদের রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু সকলকে বলবো এই পেনশন স্কিমে এখন থেকে আপনারা যদি টাকা জমা রাখেন তার সুনির্দিষ্ট সময় পরে আপনি কিন্তু সেই টাকা তুলতে পারবেন। যা আপনার ছিলাম যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো, আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট বাংলাদেশ হচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সকলে এই বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াবে। এবং আমরা যে ডিজিটাল বাংলাদেশ করেছি, ডিজিটাল সেন্টার করে দিচ্ছিলাম সব জায়গায়, আজকে তার ফলে আমাদের 6 লক্ষের উপর ফ্রিল্যান্সার আছে যারা ঘরে বসে ইনকাম করতে পারে।
এই কোভিড-19 সময় কিন্তু সবাই করেছে, সেটা আমরা করতে পারি। কাজে আমাদের এটাই লক্ষ্য যে আমাদের অর্থনৈতিক অবস্থা বা আমাদের উন্নয়নটা এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ যে ডেভেলপমেন্টটা, যে উন্নয়নটা স্থায়ী হবে, যার মধ্য দিয়ে জনগণ সুযোগ পাবে তাদের আর্থসামাজিক উন্নয়নে এবং উন্নয়ন বান্ধব, পরিবেশ বান্ধব স্থায়ী উন্নয়ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আমাদের ছেলে মেয়েদের অনেক মেধা আছে, সেই মেধা অন্বেষণ করে সেই মেধা কাজে লাগিয়ে তাদের দক্ষতা এবং তাদের জন্য প্রযুক্তি জ্ঞান দিয়ে তাদের উপযুক্ত নাগরিক হিসেবে আমরা গড়ে তুলব। আমাদের অর্থনীতি, সেই অর্থনীতিও উন্নত অর্থনীতি হবে, অর্থাৎ স্মার্ট ইকোনমি। সেখানে আমরা যেটা আমাদের সমাজ ব্যবস্থা যেটা অগ্রসরমান থাকবে, অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের যে উন্নয়ন হয়ে যাচ্ছে সেটা যেন অব্যাহত থাকে। আমরা উন্নত, উদার, অগ্রসরমান, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যেন সমানভাবে বাঁচতে পারে, সুষম উন্নয়ন হয়। ধনী দরিদ্র সকলের জন্য সুষম উন্নয়ন নিশ্চিত করা, সেটাই আমরা করতে চাই। আমাদের বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত এবং সুষম উন্নয়নের দিকে প্রতিষ্ঠা করতে চাই, কারণ এই দুর্নীতি সব থেকে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। কিছু লোক হঠাৎ আঙুলে কলা গাছে আর সৎভাবে যারা জীবনযাপন করে তাদের জীবনটা দুর্বিষহ হয়। সে কারণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা ঘোষণা দেব এবং দুর্নীতির বিরুদ্ধে ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলা, অর্থনীতিকে ন্যায় ও সমতা ভিত্তিক করা এবং মানুষের জীবন মান উন্নত করা, সেটাই আমাদের লক্ষ্য। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, সেভাবেই আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। কাজে স্মার্ট বাংলাদেশ মানে শুধু একটা শব্দ না, এর সঙ্গে অন্তর্নিহিত অর্থ হচ্ছে সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নটাকে স্থায়ী বন্দোবস্ত করে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন এই সুফলটা ভোগ করতে পারে। সেজন্য আমরা ঠিক করেছি, প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করে দিয়েছি 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা এখানে থেকে থাকিনি, আমাদের এই বদ্বীপটা যেন জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায় এবং আমাদের দেশের মানুষ যেন নিরাপদে বাস করতে পারে, নদী ভাঙন বা প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন মুক্ত হয়, তার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 করে দিয়েছি। এভাবেই সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নের কার্যক্রম আমরা করে যাচ্ছি। আজকে আমাদের বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, 2 লক্ষ টাকা বিনা জামানতে দিতে পারবে। আমাদের কৃষকরা যারা বর্গা চাষি, তারা কোনো জামানত না রেখে তারা কৃষি ঋণ পেতে পারে। 97 সাল থেকে 98 সাল থেকে আমরা এই ব্যবস্থাটা করে দিয়েছি। আজকে আমাদের কৃষকদের আমরা উপকরণ কার্ড দেই, 2 কোটির উপর কৃষক এই উপকরণ কার্ড পায়। 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, ভর্তুকি টাকা ব্যাংকে সরাসরি তাদের কাছে যায়। বিএনপির আমলে এই কৃষকরা সার চেয়েছিল বলে তাদের গুলি করে হত্যা করা হয়েছিল। আজকে আমাদের কৃষকদের সারের পিছনে ছুটতে হয় না, সার কৃষকের বাড়ি তার হাতে যে পৌঁছায়। আওয়ামী লীগ সরকার এসে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমরা এদেশের মানুষের কল্যাণের কাজ করি, আর বিএনপির কাজটা কি? জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস, এটাই তারা জানে, এটাই তারা ভালো বোঝে, এটাই তারা জানে। নির্বাচনে তারা আসবে না, আসবে কিভাবে বলেন তো? 2008-এর নির্বাচনের কথা চিন্তা করেন, সেই নির্বাচন নিয়ে তো কারো কোনো অভিযোগ নাই, কেউ তো কোনো কথা বলতে পারে না। 2008-এর নির্বাচনের ফলাফলটা কি ছিল? সেই নির্বাচনে বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট, তারা পেয়েছিল মাত্র 30টা সিট, আর আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 233টা সিট। এই কথাটা কিন্তু সকলে মনে রাখতে হবে। তারা এখন বড় বড় কথা বলে, ভোটের কথা বলে, ওরা ভোটের কি বোঝে? বিএনপির জন্মটা হচ্ছে কার দ্বারা? একটা অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী, সেনা আইন লঙ্ঘনকারী, সেনা রুলস লঙ্ঘনকারী, ক্ষমতা দখলকারী এক জেনারেলের পকেট থেকে, যে আমার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। হ্যাঁ, ভোট দিয়ে জনগণের ভোট
চুরি করার কার্যক্রম শুরু করেছে। ক্ষমতায় বসে থেকেই একদিকে সেনাপ্রধান, আবার ওদিকে রাষ্ট্রপ্রধান, আবার ইলেকশনও করেছে, যেটা সেনা আইন বিরোধী, সেনা রুলস বিরোধী, সংবিধান বিরোধী। আর সেই অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বেরোলো একটা দল, বিএনপি। কাজে তাদের কাজে সবকিছুই অবৈধ, তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। নইলে আপনারা চিন্তা করে দেখেন, রেলে আগুন দিয়ে কিভাবে মানুষ পড়ালো, একটা মা তার ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য বুকে ধরে রাখছে মা, সেই অবস্থায় মরে কাঠ হয়ে গেছে। বাসের ভিতরে হেল্পার ঘুমিয়ে আছে, আগুন দিয়েছে, হেল্পার পুড়ে শেষ। ঠিক 13-14 কথা চিন্তা করেন, 2013 সাল 14 সালে একই ঘটনা তারা ঘটিয়েছে। ছেলেকে বসিয়ে রেখে ট্রাকে, বাবা গেছে বোধহয় পানি আনতে, ট্রাকে আগুন দিয়ে ছেলে কাঠ করা হয়ে পড়ে আছে, আগুনে ঝলসে যাচ্ছে, বাবা কিছুই করতে পারেনি। এইভাবে তারা সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। সেই 5ই জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে 582টা স্কুল, 70টা সরকারি অফিস, 6টা ভূমি অফিস এবং 3252টা গাড়ি, 29টা রেল, 9টা লঞ্চে আগুন দিয়ে পুড়িয়েছিল, ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এমনকি জজের এজলাসেও তারা আগুন দেয়, বোমা মেরে ঝালকাঠিতে জজ হত্যা করল, গাজীপুরে আইনজীবীদের আক্রমণ করলো, সেখানে তারা বোমা মেরে আহত করলো। এই তো বিএনপি চরিত্র। আর এখন আবার শুরু করেছে সে 1950 বাসা, এবং যে দুর্নীতি ধরেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা, এবং সেই গোয়েন্দা সংস্থা এফবিআই লোক এসে সাক্ষী দিয়ে গেছে ওই খালেদা জিয়ার ছেলে তারেকের বিরুদ্ধে, যে কারণে তার শাস্তি হয়েছে। আর 2007 সালে মুচলেখা দিয়েছিল কেয়ারটেকার সরকারের কাছে, যার কোনো রাজনীতি করবে না, এই বলে বিদেশে পাড়ি দিয়েছে। আর সেখানে বসে এখন যত রকম হুকুম দিয়ে নির্বাচন বানচাল করা, আর তারা নাকি গণতন্ত্র ভোট দেবে। আর যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি, ভোটের মধ্য দিয়ে হয়নি, অবৈধভাবে হয়েছে, তারা তো গণতন্ত্রের ভোট দেবে কিভাবে? তাহলে জিজ্ঞেস করি, গণতন্ত্র বানান করতে পারবে? ওনারা বানানো করতে পারবে না, এটা হলো বাস্তব কথা। তো এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হচ্ছে বিএনপি। আর যে যুদ্ধাপরাধী জাতির বিচার শুরু করেছিলেন, যাদের ভোটের অধিকার ছিল না, সংগঠন করার অধিকার ছিল না, এই খালেদা জিয়া ক্ষমতা এসে আমাদের সংবিধান সংশোধন করে 12 অনুচ্ছেদ এবং 38-এর অংশ অনুচ্ছেদ সংশোধন করে এদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, ভোটের অধিকার দেয়। এমনকি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে যাওয়া চলে গেছে, তাদেরকেও ফিরে নিয়ে আসে, রাজনীতিতে স্থাপন করে। এবং শুধু তাই না, তাদেরকে এমনকি মন্ত্রী, প্রধানমন্ত্রীও বানায়। যে শাহজিৎ বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘ পর্যন্ত ছুটেছিল, তাকে বানালো জিয়াউর রহমান প্রধানমন্ত্রী। জাতির পিতা হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করেছে, যার এরশাদ এসে সেই খুনি ফারুককে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করেছিল। আর খালেদা জিয়া সবার থেকে আরো এক ধাপ উপরে খুনি রশিদ, খুনি হুদাকে জনগণের ভোট চুরি করে 15 ফেব্রুয়ারি 96 সালে ইলেকশনে ভোট চুরি করে তাদেরকে ক্ষমতা বসিয়ে বিরোধী দলের সিটে বসায়। এবং সেই ভোট চুরির অপরাধে এই দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল, সেটা নিশ্চয়ই সকলে মনে আছে। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন 798 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের প্রবৃদ্ধি যখন সারা বিশ্বের অনেক উন্নত দেশ মাইনাসে চলে গেছে, তখন আমরা 5% প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য দিন রাত আমরা পরিশ্রম করেই আজকে এই কাজগুলো আমরা করে যাচ্ছি। সেই ক্ষেত্রে উন্নয়নের ধারণা যদি অব্যাহত থাকতে হয়, তাহলে আওয়ামী লীগকেই সরকার গঠন করে জনগণের কল্যাণ সাধন করতে হবে। আমরা যে ভূমিহীন, গৃহহীন মানুষের ঘর দিচ্ছি, আমরা যে মানুষের বিদ্যুৎ দিয়েছি,
প্রতি ঘরে ঘরে আলো জ্বালবো, সেটা আমরা কথা দিয়েছিলাম, সেটা আমরা রেখেছি। আর রাস্তাঘাট পরিবেশ সব উন্নতি আমরা করেছি, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখে নির্বাচনটাকে যেন কেউ কোনো অভিযোগ না আনতে পারে, নির্বাচন নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন। কারণ নির্বাচনে অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ থাকতে হবে, ভোটারের অংশগ্রহণ থাকতে হবে। কোন দল আসলো না আসলো তাতে কিছু আসতে যায় না। আর এত আসবেই না, ভোট চুরির সুযোগ পাবে না, দেখে আসে না। বিএনপি আসে না একটা কারণে, যেখানে ভোট চুরির সুযোগ নাই, কারণ 2008-এর পারে নাই, যার জন্য তারা এখনই সবসময় নির্বাচন বাতিল করতে চায়, বর্জন করতে চায়। সেটা তাদের ইচ্ছা, যার যার দলের ইচ্ছা। কিন্তু আমরা নির্বাচনে বিশ্বাস করি, জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। কাজে জনগণের ক্ষমতায় আমরাই নিশ্চিত করেছি, আর সেটা ধরেই আমাদের এগোতে হবে। আমি এই কথাই আপনাদের সবাইকে বলতে চাই যে আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে আপনারা নির্বাচন করবেন, নিজের দলের মধ্যে ঐক্য রাখবেন। আর যেখানে যে তার যত প্রার্থী আছে প্রার্থীরা একটু গণসংযোগ করুন, তার স্বাধীন মতো জনগণকে সুযোগ দেন, তার পছন্দ মতো প্রার্থীকে তারা পছন্দ করে নেবে এবং ভোট দেবে। তাতে আমাদের গণতন্ত্র আরো শক্তিশালী হবে। যারা নির্বাচনে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আজকে আপনাদের সাথে কথা বলবো, আমি অনেক সময় নিলাম, আর সময় নিতে চাই না। এখন একটা জায়গা থেকে আপনাদের কিছু কথা শুনবো বা কথা বলবো, সেইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি। এভাবে আমি সারা বাংলাদেশে কিছু জায়গায় নিতে যাবো, সব জায়গায় নিতে পারবো না, কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। আর কোনো অসুবিধা হলে সেটা অবশ্যই যোগাযোগ করবেন। কাজে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ প্রার্থী আছে, অবশ্যই আমি নৌকা মার্কায় ভোট চালু সকলের কাছে, সব জনগণের কাছে। নৌকা নৌকা বিপদে মানুষের একমাত্র নৌকা। এখনো রাস্তাঘাট যতই করি, বন্যা হলে উদ্ধার করতে নৌকারই প্রয়োজন হয়, সেটাও মাথায় রাখতে হবে। এই যে আমাদের দেশটা ভৌগোলিক অবস্থান সেরকমই, ঠিক সেইভাবে এই নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়ে আজকে অর্থনৈতিক মুক্তি এসেছে, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে দেবো। এই গড়ে তুলব একটাই লক্ষ্য, নৌকায় ভোট দিয়ে আমাদের যুক্ত করে জনগণকে আহ্বান করবো আমাদের আপনাদের সেবা করার সুযোগ দেব। কাজে আমার এই বার্তাটা আপনারা এই 5টা জেলা এখানে আছে, সাধারণ জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছেড়ে দিব। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। স্বাধীনতার মার্কা, ভোটার ভাইয়ের মার্কা, ভোটের ভাইয়ের মার্কা, যেমন ভাইয়ের মার্কা, জয় বাংলা। পঞ্চগড় জেলা দিয়ে এখন পঞ্চগড় জেলা নেতৃবৃন্দের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কুশল প্রকাশ করবেন। ধন্যবাদ। এই তাদের মাটি থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি যে বাংলা টানা চতুর্থবারের মতো এবং পঞ্চমবারের মতো আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এই জন্য আমি আপনাকে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। লালমোহন জেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন, আপনি জানেন। আপনাকে আমি বিশেষভাবে আপনার কাছে অনুরোধ করছি যে এখানে উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের, আচ্ছা বলি না, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক। এই অঞ্চলের দায়িত্ব নেওয়ার পরে যিনি সাংগঠনিক চেহারাটা পাল্টে দিয়েছেন, আমার প্রিয় ভাই বাবু সুজিত নন্দী, আমার প্রিয় বোন, আপনার অত্যন্ত স্নেহভাজন এই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট সুব্রা বেগম রুমি, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আপনার অত্যন্ত স্নেহভাজন
সাবেক প্রতিমন্ত্রী জনাব মোতার হোসেন 1 নম্বর আসন থেকে যিনি এবার প্রার্থী হয়েছেন এবং বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। 2 নম্বর আসন থেকে আমাদের আপনার আরেক স্নেহভাজন সমাজ কল্যাণ মন্ত্রী, আমাদের জাতীয় পরিষদ সদস্য জেলা আওয়ামী লীগের জনাব নুরুজ্জামান আহমেদ, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইনশাল্লাহ 7 তারিখে আমরা ওই সিটও আপনাকে উপহার দেবো ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী। লালনাট সদর উপজেলায় এই সদর যে আসনটি, এইবার দীর্ঘদিন পর আপনি আমাদের হাতে নৌকা তুলে দিয়েছেন। আমার মা বোনেরা আঁচল পেতে, ভাইয়েরা হাত পেতে সেটাকে গ্রহণ করেছেন এবং লালমাট সদর আসনে এবার ভোট বিপ্লবের মধ্য দিয়ে 1 বৈশাখ যেভাবে আনন্দ হয়, ঈদে যেভাবে আনন্দ হয়, আনন্দ ঘন পরিবেশে মানে লক্ষ লক্ষ ভোটারের উপস্থিতিতে 7 তারিখে জানুয়ারি মাসে ইনশাল্লাহ আমরা প্রমাণ করব যে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। যারা আগুন দিয়ে মানুষ মারে, মায়ের কোলে শিশুকে মারে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করে আপনার আহ্বানে মানুষ ভোট দিতে এসেছে। ইনশাল্লাহ 7 তারিখে লালমাট জেলায় এটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কতবার কৃতজ্ঞতা জানাবো, আমার জানাবার ভাষা নাই। আপনি 10 গ্রাম আসলেন, মানুষের চোখের পানি দেখেছেন। দীর্ঘদিন প্রায় 47 সাল থেকে 11 সাল অবরুদ্ধ ছিল। খালিদ মাহমুদ চৌধুরী সাহেব ছিলেন তখন। কত মানুষের চোখের কান্না আমরা দেখেছি, কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, আপনি সেটা উন্মোচন করে দিয়েছেন। স্বাধীন বাংলাদেশের মানুষ হয়েছে। আমরা স্লোগান দিয়েছি যে মুজিব দিয়েছেন চুক্তি, হাসিনা দিয়েছেন মুক্তি। আমাদের শুধু 10 গ্রাম আঙ্গরপোতা নয়, লালমাট জেলায় সবচেয়ে বেশি ছিটমহল। সেই ছিটমহলগুলো প্রায় 67 বছর পর 55টা ছিটমহল স্বাধীনতার পতাকা তারা উত্তোলন করেছে। সেই জন্য আপনাকে মাথা নত করে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, এশিয়ায় না, আমি খবর নিলাম একসঙ্গে এয়ারো এক্সপ্রেস এবং এভিয়েশন ইউনিভার্সিটি ভারত করতে পারে নাই, আমেরিকা করতে পারে নাই, আলাদা আলাদা আছে। আপনি লালমাটবাসীকে না চাইতে সেই উপহার দিয়ে যে কৃতজ্ঞতাবাসী আপনি আবদ্ধ করেছেন, এইটা আমরা লালমাটের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা এইটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য নির্বাচনের পরেই আপনার হাত দিয়ে আমরা এটা উদ্বোধন দেখতে চাই। লালমাটে আপনার চরণ ধুলি আমরা কামনা করি। আবার পঞ্চমবারের প্রধানমন্ত্রী হিসাবে আপনি লালমাটে প্রথম বঙ্গবন্ধু এভিয়েশন এবং এয়ারো এক্সপ্রেস ইউনিভার্সিটি উদ্বোধন করবেন, এটা আমরা প্রত্যাশা রাখি। রেলের কথা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ব্রিটিশ আমলের রেল লাইন ছিল বুড়িমারি পর্যন্ত, সব অঞ্চল আপনি জানেন এই এলাকায়। আর সেই রেল লাইন কেউ করে নাই, খালেদা করে নাই, এরশাদ করে নাই, জিয়র রহমান করে নাই। আপনি একদম বুড়িমারি থেকে লালমাট পর্যন্ত ব্রিজ, কালভার্ট, স্টেশন সব কিছু করে রেল লাইন নতুন করে স্থাপন করেছেন। তবে একটি গাড়ির এক সব রেডি আছে, ঢাকার সঙ্গে চালু হওয়ার কথা সুন্দর ভাই নিচেও শুনতেন। আমি অনুরোধ করি যে বুড়িমারি এক্সপ্রেসটা 16 তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল, 16 তারিখে উদ্বোধন হয় নাই। এর মধ্যে বলে কয় যেন ওনার অফিসারদেরকে দিয়ে ট্রেনটা যেন সব রেডি আছে মাননীয় প্রধানমন্ত্রী, এই ট্রেনটা যেন উদ্বোধন করে, এটা আমরা প্রত্যাশা করছি। আর একটা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো সব দিয়েছেন, আপনার কাছে চাইতেও লজ্জা লাগে। সবচেয়ে বড় দুঃখটা হলো তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নদী, মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা ব্রিজ দিয়েছেন, ধল্লা ব্রিজ দিয়েছেন, মহিপুর ব্রিজ দিয়েছেন, মহিপুর, তারপরে ফুলবাড়ি কুলাঘাট সেটাও মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। এখন দাবি একটা হলো
যে তিস্তা নদীর 2 তীরে বাঁধ দিয়ে একটা মহাপরিকল্পনা আপনি হাতে নিয়েছেন। তিস্তাপাড়ের মানুষ আপনার হাত দিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি অনুরোধ করি এটা আপনি দয়া করে এটি করে দেবেন। আর আপনি কথা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন আমাকে একদিন ভিডিও কনফারেন্সে যে আপনি লালনগরে একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দেবেন। জায়গাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি চিনে ফেলেছিলেন। ওই যে আপনি আসলেন, বৃষ্টি আসলো, নামাজ পড়লাম না। জি যেটুকু হ্যাঁ আগে সেটুকু নিয়ে খুশি থাকো না, খুশি খুশি। কখনো লালমনিরহাটে কিছু হয়নি, জি কাজে সব করে দিয়েছি। বুড়িমারি স্থল বন্দরটা আরো উন্নত মানের করে দেবো। জি পাশাপাশি আমরা চিলমারি বন্দর তৈরি করছি, চিলমারি বন্দরটা তাহলে আরো ভালোভাবে চলবে। জি কাজে সব দিকে কিন্তু কাজ করে নদী ড্রেজিং করে আমরা আরো মানে লভ্যতা ফিরে নিয়ে এসে যে করে দেবো। আর তিস্তা যে প্রকল্প সেটা আমরা করে দেবো। দীর্ঘদিন সদরে নৌকা মার্কায় ভোট দিতে পারেনি, এবার নিশ্চয়ই নৌকা মার্কায় ভোট দেবে। কি বলে সব দিন একসাথে কাজ করতে হবে। ঠিক আছে, নৌকা হলো স্বাধীনতার মার্কা, নৌকা হলো বঙ্গবন্ধুর মার্কা, নৌকা হলো দলনেত্রী। আর যারা আউটফল কথা বলে, আমরাও আওয়ামী লীগ, এদের কথা আর কেউ শুনবেন না। বাংলাটা সংগ্রামী বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী আরেকবার আমাদের সঙ্গে হয়তো সংযুক্ত হবেন। কাজে আমাদেরকে সভা পরিচালনা করতে বলেছেন। আপনারা একটু কষ্ট করে আপনারা বসে করুন। আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আমরা এবারে একটু দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। অনেক কষ্ট করে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। তিনি এবার আপনাদের সামনে কিছু কথা বলবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা নেত্রীর বক্তব্য শুনেছেন। এখানে উপস্থিত আছেন লালমনিরহাট 1 থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার, মোতাহার হোসেন এমপি, সাবেক মাননীয় মন্ত্রী, যিনি একজন আলোকিত ব্যক্তিত্ব। এখানে 2 থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে জনাব নুরুজ্জামান সাহেব, যিনি মাননীয় মন্ত্রী এবং একজন সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে সফল মন্ত্রী, এলাকার আলোকিত মানুষ, একজন বিশিষ্ট লেখক, একজন কবি এবং সকলের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। 3 থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের প্রিয় নেত্রী কিছুক্ষণ আগেই বলেছেন যে দীর্ঘদিন নৌকায় ভোট দিতে পারে না লালমনিরহাট সদর থেকে, এবার সদরে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট ফতিয়ার রহমান, আপনাদের প্রিয় নেতা। আচ্ছা শুনেন, ভোট কয় তারিখে? 7 তারিখ হবে কি উৎসবের দিন। কি হবে? উৎসবের দিন। উৎসব মুখর পরিবেশে
বিজয়ী হতে হবে। এটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। আজকে নির্বাচনকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। নেত্রী বলেছে ওই ট্রেনে আগুন দিয়ে যেভাবে মা শিশু বাচ্চাটাকে যে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দা হত্যা করেছে, ওদেরকে পরাজিত করবো। সেই দিন তাদের আরেকটা পরাজয় হবে। ৭১ হচ্ছে আবার ওই ৭ই জানুয়ারি হবে তাদের আরেকটা পরাজয়ের দিন। আর মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির আরেকটা বিজয়ের দিন হবে কবে? কোন তারিখে হবে? আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ওই অশুভ শক্তির কাছে, নাশকতাকারীদের কাছে, অগ্নি সন্ত্রাসকারীদের কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না। কি করবেন? করবেন? তাইলে কি করতে হবে? আমাদের সবাই এক থাকতে হবে। কি করতে হবে? এক থাকতে হবে। ডিসিপ্লিন এন্ড ইউনিটির পক্ষে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কি যাবে? আমরা ওই একটা স্লোগান দেই, আমরা শৃঙ্খলা মানবো, ঐক্যবদ্ধ থাকবো, শৃঙ্খলা মানবো। ৭ তারিখ শুভ দিন, লোকসভা ভোট দিন, শেখ হাসিনা মার্কা, নৌকা মার্কা, নন্দনবাসীর মার্কা, আদিত্যের মার্কা, কালীগঞ্জের মার্কা, পাটগ্রামের মার্কা, হাতিবান্ধার মার্কা, মতিয়া ভাইয়ের মার্কা, নুরুজ্জামান ভাইয়ের মার্কা, নুরুজ্জামান ভাইয়ের মার্কা, মোতার ভাইয়ের মার্কা, রুমি আপার মার্কা। এইটা হবে। আমরা সবাই আজ থেকে আমরা এক একজন মতিয়া, আজ থেকে আমরা এক একজন নুরুজ্জামান, আজ থেকে আমরা এক একজন কি মোতার হোসেন, মোতার হোসেন। ঠিক আছে? আমরা প্রত্যেকের আমার দায়িত্ব রয়েছে, একটাই দায়িত্ব। ওই আমাদের কি কাজ হবে? আমাদের একটাই কাজ, ওই অশুভ শক্তির কারণে আমাদেরকে প্রিয় মাতৃভূমিকে আমরা রক্ষা করবো, যে কোনো মূল্যে রক্ষা করবো। শেখ হাসিনার হাতে এই বাংলাদেশ নিরাপদ, গণতন্ত্র নিরাপদ, স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। তাই আমরা উন্নয়ন অগ্রগতির ধারা আমরা অক্ষুণ্ণ রাখবো। তাই আমাদের কাজ হবে ৭ তারিখ পর্যন্ত, রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কি যাব? আমরা কি যাব? সবাই আমাদের ক্যান্ডিডেট 2 হাত। ধন্যবাদ। তাইলে আপনারা আজ থেকে নেত্রী যে নির্দেশনা দিয়েছে সেটা আমাদের মানতে হবে। এবং আমাদের চ্যালেঞ্জ হলো ভোটে পাস করা না। আমাদের হলো ভোটার যাতে ৬০ থেকে ৭০ ভাগ ভোটার যাতে ভোট কেন্দ্রে আসে, সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাহলেই আমরা সফল হব। কি ঠিক? ভোটারদের নিয়ে আসতে হবে, বাড়ি বাড়ি নিয়ে আসতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলতে চাই যে এই নৌকা শেরেবাংলা এমফোর্স নৌকা, এই নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা, এই নৌকা হোসেন শহীদ সালাউদ্দিন নৌকা, এই নৌকা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের নৌকা, এই নৌকা আমাদেরকে যুগে যুগে কালে কালে এই নৌকা ইতিহাস সৃষ্টি করেছে। এই নৌকা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, গণতন্ত্র দিয়েছে, ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে, ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে। এবার শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ উপহার দেবে। এটাই হবে আমাদের প্রত্যয়, এটাই হবে আমাদের সম্পদ। আমরা শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি এবং আমাদের অগ্রযাত্রা শুভ হবে এবং আমরা বিজয়ী হব। কি বিজয়ী হব? বিজয়ী হব। সেখানে আমাদের অ্যাডভোকেট সফুরা বেগম রুমি আপা আছেন, তিনি আপনাদের প্রিয় নেত্রী, এবং আমি অ্যাডভোকেট
আমাদের জননেতা মাননীয় মন্ত্রী আজিজ মানিক কালিজগঞ্জ থেকে নির্বাচিত বারবার সংসদ সদস্য বিশিষ্ট লেখক কবি জননেতা জনাব নুরুজ্জামান আহমেদ এমপিকে আমি কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আজকে আপনাদের সামনে কথা বলেছেন। তিনি বলেছেন নৌকা আমার গান আগামী 7 তারিখ ভোট দিবেন। আজকে যারা নৌকা বিরোধী কথা বলতেছে তাদের সম্পর্কে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আগামী 7 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী ভাইরা, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন লালমনিরহাটের মাটি এবং মানুষের নেতা, লালমনিরহাটের 3 আসনে ম্যাডাম কিছু বলবেন না? একটু বলেন। উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দুদের জন্য আদাব। আমি আপনাদের কাছে শুধুমাত্র অনুরোধ রাখার জন্য 2টি কথা বলবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের মাঝে কে উপস্থিত আছে। আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উপর আস্থা রেখে কথা বলেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাকে আপনারা গুরুত্ব দিয়ে নৌকা মার্কার বিজয়কে শুধু সুনিশ্চিতই করবেন না, অধিক সংখ্যক ভোটার উপস্থিতি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জানান দেবেন যে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আজিজবাড়ি সহ লালমনিরহাট সদর নৌকার ঘাটি অর্ধেক ভোটার মহিলা। আমি আমার মা বোনদের অনুরোধ করব, আপনারা অর্ধেক ভোটার যেহেতু, সুতরাং আপনাদেরকে ঘরে ঘরে যে ভোট সংগ্রহ করতে হবে এবং আমার ভাই বোনদের অনুরোধ করব তাদেরকে সহযোগিতা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি, মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন আপনারা ঘটাবেন এবং অধিক সংখ্যক ভোটার উপস্থিতি আমরা উপস্থিত হব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জানান দেব যে এই লালমনিরহাট জেলা নৌকার ঘাটি, এই লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ঘাটি, এই লালমনিরহাট জেলা উন্নয়ন যে আপনি করেছেন সেই উন্নয়নের ঋণ এই লালমনিরহাট জেলা উন্নয়নের ঋণ শোধ করতে জানে। সুতরাং আপনাদের কাছে সেই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কি দাবি বাকি আছে আর কোনো? দাবি সব আদায় হয়েছে? হচ্ছে তো? এখন কি করা লাগবে? ভোট দেওয়া লাগবে। কত ভাগ? কম করে 70 ভাগ ভোট দিতে হবে। কি বোনেরা মায়েরা? 70 ভাগ। ঠিক আছে? আপনারা কিন্তু আমার কাছে নৌকা মার্কা চাইছিলেন। আমি বাড়ি থাকবো, নৌকা মার্কা আপনাদের হাতে তুলে দিচ্ছি। ভোট করবেন আপনারা। ফল যখন ঘোষণা হবে, কি ঠিক হবে না? আমি কিন্তু কথা জানাই বাবু সুজিত রায় নন্দী, তিনি এসেছেন কষ্ট করে। আমাদের বোন, আমাদের এই জেলার মানুষ, অ্যাডভোকেট সৌরভ রবি, আমার আর এক ভাই কুড়িগ্রাম জেলার মানুষ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তিনি এসেছেন। আমাদের আরেক বোন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী আমাদের তৈরুল বেগম, তিনি এসেছেন। এবং আরো অনেকে এসেছে। আমাদের মাসুম, আসলে মাসুমকে বলা হয় আমাদের লালমনিরহাটের ছেলে, ওই জন্য মাসুমের নামটা দুবার ভুলি যায়। মাসুম মনে হয় যে আমাদেরই ছেলে, আমাদের বাড়ির ছেলে। মাসুম এসেছে
আমার অত্যন্ত প্রিয়, সে এখানে এসেছে যে আমি সুজিতকে নমিনেশন দিতে পারলাম না, ছেলেটা পলিটিক্যাল, ও আমার রাজপথে নেমে আসছে। আগামী দিন ইনশাল্লাহ আপনার জন্য সুদিন অবদান করছে যেটা মানুষের মানুষ প্রত্যাশা করে। নির্বাচন পর্যন্ত করেছেন, যত এবাদত বন্দী করেছেন, যত রোজা রেখেছেন, আমি নমিনেশন পাই। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ আজকের সবার এখানেই সমাপ্তি।